আমরা আজকে আপনাদের ডেকেছি, আমাদের আপনারা সবাই অবগত আছেন যে আমরা আমজনতা উন্নয়ন পার্টি গত নির্বাচনের প্রাককালে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছ থেকে, এবং আমরা লাস্ট যেটা লোগো পেয়েছিলাম, লোগো হুইসেল চিহ্ন বা বাসি চিহ্ন, সেটা 24শে মার্চ 2026। তারপরে 23 এপ্রিল ইলেকশন, 29 এপ্রিল 2026 ইলেকশন। সেটার পরে সামনে এখন আমাদের স্টেটের দুটো সিটে, কারণ আমরা সবাই জানি, বাংলার মানুষ জানে, রাজনীতি সচেতন মানুষ তো জানেন, প্রশাসনও জানেন যে রেজিনগর 70 এবং নন্দীগ্রাম দুটো সিটে একজন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আমি হুমায়ুন কবির রেজিনগর আর 74 নওদা জিতেছিলাম, আর উনি নন্দীগ্রাম আর ভবানীপুর জিতেছিলেন। উনি 15ই মে 2026 নন্দীগ্রাম থেকে রিজাইন করেছে। আমি ঠিক ওনার 1 ঘন্টা পরে 15ই মে রেজিনগর থেকে রিজাইন করেছি। এই দুটো সিটের আগামী দিনে বাই ইলেকশন হতে যাচ্ছে। এছাড়াও 2024 সালের লোকসভা ভোটের পরেই 2024-এরই ডিসেম্বরের দিকে তৎকালীন বসিরহাটের এমপি নুরুল হাজি তিনি মারা গিয়েছিলেন। স্বাভাবিকভাবে সেটাও আগামী দিনে বাই ইলেকশন হবে। এছাড়া আসামের একটা সিটে হবে, আমি যতটুকু জানি। তো সেই বাই ইলেকশন নিয়ে আমরা যেমন অত্যন্ত ব্যস্ত, বা অলরেডি বিজেপি অনেক আগে থেকেই ময়দানে নেমে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী রেজিনগরের তকিপুর মাদ্রাসায় এসে নির্বাচনের দাঙ্গাবাজি দিয়ে দিয়েছেন। তো আমরাও শুরু করেছি। আমাদের ক্যান্ডিডেট আগেই আমরা ঘোষণা করেছিলাম। আমার পুত্র গোলাম নবী আজাদ ওরফে রবিন, তাকে 70 রেজিনগরে আমাদের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে কন্টেস্ট করাচ্ছে। বিজেপি, কংগ্রেস, সিপিএম অনেক দিন পরে শুনছি, কারণ রেজিনগর, নওদা, বেলডাঙ্গা, বহরমপুর এসব সিটে আরএসপি লড়ত। আরএসপির কোনো অস্তিত্ব আমরা পাচ্ছি না খুঁজে। আরএসপি দলটাই মাঠে ময়দানে, কুদালের আর কোনো ভূমিকা নেই, কুদাল বেলচার। তো এখন নতুন করে সিপিএম দমকলে জিতে উজ্জীবিত হয়েছে। তারা বলছে প্রার্থী দেবে, দিতেই পারে, সবার অধিকার আছে প্রার্থী দেওয়ার। আমি মনে করি কংগ্রেস, সিপিএম যারা প্রার্থী দেবে, রেজিনগরের লড়াইটা সরাসরি ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমজনতা উন্নয়ন পার্টির হবে। মধ্যেখানে যারা তাদের দলের প্রার্থী করবে বা হবে, তারা কি কারণে তারা ভোটে লড়ছে, তারা স্পন্সর করছে কে, সবই আমাদের কাছে খবর আছে। ঠিক একটু সময় আসলেই, ইলেকশন কমিশনের বিজ্ঞপ্তি জারি হলেই আমরা বলে দেব যে কারা কারা কাদের হয়ে এই রেজিনগরে ময়দানে তারা ভোটে নামছে, কি কন্ডিশনে নামছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে পিছন থেকে কী ধরনের সাপোর্ট দিচ্ছে, পুলিশি সাপোর্ট ছাড়াও অর্থনৈতিক সাপোর্ট, অন্যান্য বিভিন্ন রকম পলিসি বিজেপি নিয়েছে। যে রেজিনগর তাদের খুব শখ জেগেছে যে তারা রেজিনগর জিতবে। আমি বলছি রেজিনগর কোনোদিনই হুমায়ুন কবির এর বেঁচে থাকতে রেজিনগরের মানুষ, কারণ এর আগেও বর্তমান মুখ্যমন্ত্রী 2016 সালে আমাকে প্রার্থী না করে এই তৃণমূলের প্রতীকে এক্স সভাধিপতি সিদ্দিকা বেগমকে ডেকে নিয়ে গেছিল। তার সিকিউরিটি ফরফিট করেছিলাম আমি ইন্ডিপেন্ডেন্ট লড়ে, টেবিল চিহ্ন নিয়ে লড়ে 74,210 ভোট পেয়েছিলাম। কংগ্রেস সিপিএমের জোট প্রার্থী
৭৯,০০০ ভোট পেয়েছিল। আর তৃণমূলের রানিং মমতা ব্যানার্জির প্রতীক নিয়ে ১৪,৬৩১। আর এই বিজেপি ১০,৩৩৫। আমার মাস্টার মশাই তিনি আবার বঙ্কিম কর্মকার, তো তিনি পেয়েছিল ১০,৩৩৫ ষোলোতে। তৃণমূল পেয়েছিল ১৪,৬৩১। আমি পেয়েছিলাম নির্দল হিসাবে ৭৪,২১০। আর রবিউল আলম চৌধুরী, তিনি সিপিএম আর কংগ্রেস জোট প্রার্থী, তিনি পেয়েছিলেন ৭৯,৭৭০। এই ছিল রেজিনগরের চিত্র। পরবর্তীকালে ২০২১-এ আমাকে ভরতপুরে পাঠায় তৃণমূল। ভরতপুরেও আমি এই যে বাহাদুররা এখন অনেক লম্পঝম্প করছিল দিয়ে হেরে ওখানে কলকাতায় গিয়ে গ্যারেজ হয়ে বসে আছে, পিছন পিছন ঋতব্রতর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। এইসব ব্যক্তিরা সেদিন অনেক আস্ফালন হুমায়ুন কবিরকে দেখিয়েছিল। মমতা ব্যানার্জিরও অনেক কাছে হয়ে তার কানে অনেক খোশমন্তর দিয়েছিল। তো মমতা ব্যানার্জি সেই সব অকেজ লোকদের, দুর্নীতিগ্রস্ত লোকদের গুরুত্ব দিয়ে কাছের মনে করে তার জবাব দিয়ে এখন মমতাকেই করতে হচ্ছে, ফেস করতে হচ্ছে। বাংলার মানুষ 2,60,00,000-এর উপর ভোট দিয়েছে, তবু 80 জন বিধায়ক জেতার পর মমতা ব্যানার্জি এত বড় সিনিয়র একটা পলিটিশিয়ান, বাংলার নেত্রী, সে তার নিজের দলটাই ধরে রাখতে পারলো না। দলটাই ভেঙে খান খান হয়ে গেল, চুরমার হয়ে গেল। তো আগামী দিনে সিপিএম আবার জাগার চেষ্টা করছে। 140 বছরের কংগ্রেস দল, সেটা আবার দিল্লি থেকে ভোট নাই, কিছু নাই। এখানে মরা গরু কোনোদিন ঘাস খায় না। তা কংগ্রেস মুর্শিদাবাদে মরে গেছে। কংগ্রেসের 5 বারের সাংসদ সে বহরমপুর সিট 2024-এ হেরেছে, আবার 2026-এও বহরমপুর বিধানসভায় হারবে। সে এখন মুসলিমদের আবার বোঝাবার চেষ্টা করছে যে তোমরা সব তৃণমূল তো ভেঙে গিয়েছে, তা আমাদের দিকে এসো। এইসব মানুষকে, মুর্শিদাবাদের মানুষকে কিছুটা বিভ্রান্ত করা হচ্ছে। আমরা মনে করি যে আমাদের এই রাজনৈতিক দল, আমরা অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছিলাম, সেখানেও প্রচুর প্রতিকূলতা ছিল। আর সেখানে টিএমসির অর্থনৈতিক শক্তি প্রয়োগ করে এখন যেসব অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, সেই সব অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে বা লোকের সাথে প্রার্থীর বিনিময়ে টাকা তুলে আমাদের দলের প্রার্থীদের কি করে ভাঙানো যায়, কি করে তখন থেকে তাদের দিকে কাজে লাগানো যায়, এসব করেছিল। কুকর্মের ফল মমতা ব্যানার্জির দল মোটামুটি ভালোভাবে উপলব্ধি করছে। তো আমরা আমাদের দলের পক্ষ থেকে হাওড়ায় উলবেড়িয়া, যেখানে ঋতব্রত এমএলএ, সেই এলাকার ছেলে ডক্টর অঙ্কিত সর্দার, ও মূলত রাশিয়ায় পড়াশোনা করেছে। রাশিয়া থেকে পড়াশোনা করে রাশিয়াতে বিজনেসও আছে। রাশিয়াতে 7 বছর ছিল, 3 মাস আগে এসেছে, আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। ও মনে প্রাণে আমাদের সঙ্গে দলটা করতে চাইছে। তাই আমি রাজ্যের এসটি এসসি সেলের রাজ্য সভাপতি হিসাবে ওকে দায়িত্ব দিচ্ছি, অঙ্কিত সর্দার। পাশাপাশি আমাদের মূল যে পার্টি, সেই পার্টিরও জেনারেল সেক্রেটারি হিসাবে ওকে আমরা, যেহেতু হাওড়ায় থাকা, কলকাতাতেও ওর থাকার জায়গা আছে, কাজেই আমরা কলকাতায় যে সমস্তের আগে লোকদের নিয়োগ করেছিলাম তারা সবই পার্সোনাল ইন্টারেস্টে, কারণ আমি উৎসাহ করতে ভালো লাগে না, কিন্তু ওই খুবাই আমিন থেকে শুরু করে যারা যারা আমাদের দলে এসেছিল তারা টাকার বিনিময়ে সব ভেঙে গিয়েছে বা টাকা নিয়ে টিএমসির ফাঁদে পা দিয়ে তারা আমাদের অনেক ক্ষতি করেছে। তাই আমরা আগে থেকে আগামী 2027-এ পৌর নির্বাচন, 26-এই ডিসেম্বরের দিকে অনেক পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে, তারপরে 28-এ পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা, সেটাও শুনছি আগিয়ে আনবে।
তো আগামী দিনে পৌর আরবান ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টের যে নির্বাচন, পরিশেষে 2029-এর যে আসল লড়াই লোকসভা, সেই লোকসভা এবং তার সঙ্গে যদি ওয়ান ভোট ওয়ান নেশন চালু হয়ে যায়, তাহলে আবার আমাদেরকে বিধানসভাও ফেস করতে হবে লোকসভার সঙ্গে সঙ্গে। তো আমরা আমাদের সাংগঠনিক ধীরে ধীরে নিজের দলটাকে শক্তিশালী করা এবং ইয়ং জেনারেশনের লোকদের আরও বেশি আমাদের দলে, কারণ বয়স্কদের দিয়ে অনেক ভালো কাজ হয়, কিন্তু বয়স্ক লোকদের দিয়ে পরিশ্রম করাটা তাদের শরীরের পক্ষে অনেক অসুবিধা হয়। কদিন আগে 15ই আগস্ট আমাদের মাননীয় গভর্নর পশ্চিমবাংলার লোকভবন হয়েছে, এখন রাজভবনটা, ওখানে আমরাও ইনভাইট পেয়েছিলাম। আমি কিছুক্ষণের জন্য গেছিলাম, 10:30 পর্যন্ত এখানে প্রোগ্রাম করে রাজভবনে গেছিলাম। গিয়ে দেখছি ওই একজন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার যে 2700 ভোট পেয়েছে, 2800 পায়নি, 2700 সামথিং। আর আমাদের বর্ষিয়ান কমরেড বিমানবাবু সামনের সারিতে, বিজেপির ওই রাজ্যপালের গভর্নরের প্রোগ্রামে সামনের সারিতে বসে আছে। আমার বাবা, আমি হাততালি পেয়ে, এই তো হচ্ছে দারুণ সেটিংয়ের রাজনীতি। মানে যে গভর্নরের, তারা কিসে আছে বলুন, যে গভর্নরের যে প্রোগ্রাম হচ্ছে, বিধায়ক হিসেবে ডেকেছে, মানে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের ডেকেছে, তাহলে ওনারা বিশিষ্ট ব্যক্তি হিসেবে গেছে। তো বিমানবাবুকে নয় বিশিষ্ট মেনেই নিলাম, সিনিয়র সিটিজেন, অনেক দিনের কমরেড, রাজ্য সম্পাদক ছিলেন, বামফ্রন্টের চেয়ারম্যান আছেন, এই পদের সভাপতি, এর কি মানুষের কাছে গ্রহণযোগ্যতা? তাকে সামনের সারিতে চেয়ার দিচ্ছে বসতে, আর ওনারা গিয়ে বসে একদম আরামসে, এরা বাইরে ভাষণ দিবে, বলবে বিজেপি সম্প্রদায়, এই বিজেপি, এই ওই। তাহলে বিজেপির গভর্নর, মানে পশ্চিমবাংলার গভর্নর, ঠিক আছে, কিন্তু তাদের ইনভাইটে সামনের সারিতে গিয়ে বসেছে। এই হচ্ছে বাংলার মানুষকে বোকা বানানো, বাংলার মানুষের সঙ্গে মিথ্যাচার করা, অনাচার করা, অবিচার করা। আর এখন বর্তমান সরকার তো শুধু এধারে বলছে মসজিদে মাইক নামিয়ে দিতে হবে, সাউন্ড ডিসিপ্লিন অমান্য করা যাবে না। আবার তারাই দেখছি সব জায়গাতে বেশি বেশি করে, আগে পুজোতে যা ঢোল বাজতো, আমার মনে হয় আগামী দুর্গা পুজোতে তার 10 গুণ বেশি ঢোল বাজবে। মুখ্যমন্ত্রী বলেছে যে পুজো আরও বেশি বেশি করে হবে, অথচ এই এলওপিতে ছিল তখন ইনি কি বলছিল, মমতা ব্যানার্জি, শুধু পুজোর অনুদান কেন দেবে? রেড রোডে নামাজ পড়ার ক্ষেত্রে তাদের বাধা হলো, আর জোকা করতে এসে 8 দিন ধরে রেড রোডকে ব্লক করে। এটার নাম হচ্ছে যে ওই কি, যে ভয় আউট ভরসা ইন। আমরা সব দেখতেই পাচ্ছি যে বাংলায় ভয় আউট হয়ে গেছে, ভরসা ইন হয়েছে। আর তার মধ্যে কিছু বিজেপি যাদবপুরে গিয়ে মারদাঙ্গা করছে, কিছু রাস্তায় গিয়ে এর মধ্যে তুলাবাজির ছবি, এত তাড়াতাড়ি তুলাবাজির ছবি দেখতে পাওয়া যাবে এটা আমিও আশা করিনি। কিন্তু লক্ষ্য করছি যে বিজেপির এক শ্রেণীর কর্মীরা, তারা মনে করছে যে আমরা রামরাজত্ব পেয়ে গেছি, আমরা শুধু কোথায় টাকা আছে। আমাদের ওখানকার বিডিও অফিস আছে শক্তিপুরে, যাদেরকে পঞ্চায়েত লেভেলের একটা ভোটে দাঁড় করালে তারা ভোটে জিততে পারবে না, তারা বিডিও চেয়ারে গিয়ে সামনে বসে থাকছে, কোন দপ্তরে কি টাকা আছে তাদেরকে বলতে হবে। বিডিওদেরও তো চাকরি করা মহা মুশকিল হয়ে গেছে। কেউ নির্বাচিত না হয়ে, কোনো জায়গায় সরকারি পদে না থেকে, বিডিওকে যদি বলে কোন কোন দপ্তরের কি টাকা আছে আমাকে জানান। অন্নপূর্ণা যোজনা অনেকে টাকা না পেয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। দেখুন, অন্নপূর্ণা যোজনাতে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছে যে 1 কোটি প্রায় 80 না 85 লক্ষ অ্যাপ্লিকেশন হয়েছিল। তার মধ্যে প্রথম ফেজে
1 কোটি মতো লোককে দিয়েছিল, পরে আরও বেড়ে নাকি বলছে 1,45 লক্ষ মানুষ পেয়েছে। কিন্তু এক্ষেত্রে অনেকেরই ক্ষোভ হওয়া স্বাভাবিক, কারণ সংখ্যাটা কত পেয়েছে জানি না, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যেটা মমতা ব্যানার্জি চালু রেখেছিল ও তো অনেক বেশি পরিমাণ মানুষকে দিয়েছিল, প্রায় 2,90,92 লক্ষ মহিলারা পেত। তার ভিতরে ভেজালও ছিল। নদিয়াতে তো পুরুষ মানুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। আমাদের ডোমকলের বিধানসভায় একটা জিপিতে মুখ্যমন্ত্রী নিজে বলছিল আমার সামনে, ওই এমএলএ ডোমকলকে, যে আপনাদের যদি ব্যবস্থা নিতে যাই তাহলে আপনাদের এই লোক, নদিয়াতেও অনেক লোক পুরুষ মানুষ, তাহলে সেরকম হওয়া উচিত না। কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তাদের ভালোভাবে সঠিকভাবে, আমাদের ব্লকে বেলডাঙ্গা 2-এ আপনাকে একটা পরিসংখ্যান দিই, লক্ষ্মীর ভাণ্ডার পেত 68,000 মানুষ। তার ভিতরে লক্ষ্মীর ভাণ্ডারে 68,000-এর মধ্যে প্রায় 48,000 মুসলিম মহিলারা পেত, আর বাকি হিন্দু পেত। কারণ হিন্দু পার্সেন্টেজ ওখানে কম, 30%, আর 70% মুসলিম। এই লাস্টের যে ছেড়েছে, আমি পরিসংখ্যান নিয়েছি, 68,000 মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু 60,000 ছেড়েছে, 3টে পেজে 60,000 ছেড়েছে, তাহলে খুব একটা কম নেই 800। কিন্তু দেখছি যেখানে মুসলিম মহিলারা ছিল 68,000, আর এখন টোটাল 60 পাচ্ছে, তার মধ্যে 50-50 হয়ে গেছে। কারণ হিন্দু মহিলাকেও বাদ নাই। এটা এইভাবে রাজনীতি করা হচ্ছে, এখানে দেখার কোনো ব্যাপার নাই। হিন্দু মহিলা হলে তাদের এন্ট্রি করে তাদের ফিট সার্টিফিকেট বা এনওসি মিলে যাচ্ছে, তারা পাচ্ছে। আমি ভিডিওকে বললাম যে আমি টোটাল লিস্টটা চাই, তো বললাম এত বড় লিস্ট কি করে দেবো, পেন ড্রাইভ দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। আমি মোটামুটি কর্মচারীদের ওখানে যারা চাকরি করে, যারা কাজ করে, তাদের মধ্যে 2008 সাল থেকে 2018-19 সাল পর্যন্ত 12 জন ক্যাজুয়াল কর্মী আছে, তার সবই আমার নিয়োগ করা, তারাই এসব কাজ করছে। আমি তাদের সাথে আলোচনা করে যা দেখেছি, যে পার্থক্যটা হয়েছে যে 68,000 পেত, তার মধ্যে 48,000 মুসলিম ছিল, আর বাকি যা এখন ওটা 50-50 চলে এসছে। কারণ তাদের কোনো যাচাই না করে বিজেপির নেতারা সেখানে গিয়ে ভিডিও বা সরকারি যারা টেবিলে আছে তাদেরকে চাপ দিয়ে বলছে যোগ্য, এটা করতে হবে। আর ভিডিওদের বা ঘরে কটা মাথা আছে।